অনুরোধ করব যে এই সময়টাকে আপনি একটু ব্যাখ্যা করবেন আপনার মতো করে। আমার ভাই অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, আপনি যেভাবে বললেন, বর্ণনা করলেন। উম বাস্তবতা হচ্ছে যে আপনার সাথে আমার যে রিলেশনটা, ছোট ভাই বড় ভাই সম্পর্ক, সহকর্মীর বাইরেও হয়তো আপনি আমাকে আপনি করে অ্যাড্রেস করেন, হয়তো হয়ে গেছে, ওটা ভাঙা যায়নি, ভাঙতে পারেননি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমার এই পর্যন্ত অন্তত গত গত 18-20 বছরে নানান সময় আমরা একসাথে যেমন কাজ করেছি, চ্যারিটির কাজ করেছি, পাশাপাশি আপনি নানান ধরনের বড় ভাই হিসেবে, সিনিয়র জার্নালিস্ট হিসেবে হোক, অগ্রজ হিসেবে হোক, আপনার বিভিন্ন ধরনের পরামর্শ আমি মাথা পেতে নিয়েছি। মানে আপনি যা বলেছেন সেগুলো আর ভেঙে বলা লাগবে না। যাই হোক, আমি এই কথাটা এই কারণেই বললাম, অডিয়েন্সের উদ্দেশ্যে বললাম, যে আপনাকে যেভাবে মানুষ চেনে, আপনার প্রতি মানুষের যে অতল শ্রদ্ধা, যে আস্থা, বিশ্বাস, অন্তত তার কিছুটা যেন আমি পাই আর কি। হ্যাঁ, যেহেতু আপনি আমাকে স্নেহ করেন, অন্তত আহ অন্য কোনো পথের মানুষ আমি নই, এটাই বোঝানোর জন্য। আর এই সময়ের বর্ণনা কি মানে সামাজিক, রাজনৈতিক, নাকি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা জানতে চাইছেন আপনি? যেটা আপনার মনে প্রথম আসে ওটাই করেন। ধরেন আমি আপনার আমার মনে মানে একটা পেশাগত জীবন নিয়ে বলতে চাচ্ছি যে আপনার পেশাগত জীবনে আপনার জেলখানে যখন আপনি গেলেন, আপনার মাথায় কি এই চিন্তাটা কখন এসেছে যে আমি কি করেছি যার জন্য আমাকে এই অবস্থায় পড়তে হলো? এসেছে এসেছে কামাল ভাই, শুধুমাত্র এবার অ্যারেস্ট হয়েছি শুধুমাত্র সে কারণে নয়। আহ এর আগেও আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, স্ট্রেট ফরওয়ার্ড নিউজ করার কারণে কিংবা টক শোতে হয়তো আমার নানান ধরনের মন্তব্য অ্যাঙ্করিং এর চেয়ারে বসে করতে হয়েছে বা প্রশ্ন করতে হয়েছে। ঠিক সেই কারণে যেমন আওয়ামী লীগের শেষ 10 বছরে আমাকে নানান ধরনের খেসারত দিতে পে করতে হয়েছে পেশাগত জীবনে, আবার এসে এই সরকারের সময় আপনাকেও ফ্যাসিবাদের দোষর বানাচ্ছে, আমাকেও ফ্যাসিবাদের দোষর বানাচ্ছে। আমরা আসলে কাদের দোষর? কেন বারবার এই কাজগুলো ঘটছে? এর শেষ কোথায়? এবং আদৌ সাংবাদিকতা করা আমাদের জন্য কতটা মসৃণ অথবা বন্ধুর, এই বিষয়গুলো ভাবতে হয়েছে, ভাবিয়েছে আমাকে, সময় আমাকে ভাবিয়েছে। এবং ধরেই নিয়েছি যে আমাদের এভাবেই পথ চলতে হবে। যদি বলি আমরা কি সাংবাদিকতা ছেড়ে কথা কথা কখনো চিন্তা করেছেন? হয়েছে, অবচেতন মনে হয়েছে যে সত্য কথা। অবচেতন মনে হয়েছে যে এর করে করে লাভ কি? আমাদের কি এমন পয়সা আমরা আর্ন করছি আমাদের এই আইডিওলজির মাধ্যমে? এবং অনেকে আপনাকে বলে, আমাকে বলে, আহ আপনাকে বিএনপি জামাতে দালাল বানিয়ে দেওয়া হয়েছে বা দেওয়ার একটা মানসিকতা ছিল আওয়ামী লীগের সময়, যে এই লোকটা সরকার বিরোধী। সেম এজ আমাকেও তাই। আবার এসে এখন বলছে যে আমরা আওয়ামী লীগের কাছে টাকা খাচ্ছি, রয়ের এজেন্ট আমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে। আমি না, ছোট্ট বিষয় মাথায় ঢোকে না আমার। আমরা যদি টাকা পয়সার কথা চিন্তা করি, তা আমরা তো সবসময় সরকারের দালালি করব। সরকারের বিরাগ ভাজন কেন হব? সরকারের চক্ষুশূল কেন হব? বরং সরকার বলতে যখন দল বা যে শক্তি গোষ্ঠী ক্ষমতায় থাকে, তাদের দালালিটাকে তো ওই টাকা পয়সাগুলো আমাদের হাতের মুঠোয় আসা বেশি সহজ। বিরোধী দলের থেকে বিরোধী শক্তি কয় টাকা খরচ করতে পারে, আর তাদের তাবেদারি করে, তাদের দালালি করে আমরা ঝুঁকির মধ্যেও বা কেন যাব? যারা সবসময় এই কথাগুলো বলছেন, বিভিন্ন সরকারের সময় আমরা আমাদেরকে অপোজিটের দালাল বানিয়ে দেওয়া হচ্ছে, তারা কি এই জিনিসটা বোঝেন না? আর সহজ তারা ব্যাখ্যা খুব হচ্ছে, ভালো যদি বুঝেন, কেউ প্রশ্ন করতে হলো। তারা এটা খুব ভালো বুঝেন এবং বুঝেই বলেন। একটা কথা আপনি ভাবেন, আপনি নিজে তো ধরেন এই সরকার মানে হাসিনা সরকারের পতনের সময় সেই গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে আপনি তো সক্রিয়ভাবে মানে আপনার অনলাইনেও ছিলেন, তারপরে আপনি মাঠেও ছিলেন, ফিজিক্যালিও ছিলেন। আমি জানি আপনি আপনার একমাত্র সন্তানকে নিয়ে পর্যন্ত মাঠে নেমেছেন, আমি জি। যতটুকু জানি। তো এত কিছু করেছেন, এই ত্যাগ স্বীকার করেছেন। যে গুলিটা অন্য অন্য শিশু কিশোরদের গায়ে লেগেছে সেটা আপনাদের গায়েও লাগতে পারতো, কিন্তু কিন্তু তারপরও আপনারা কিন্তু মাঠে ছিলেন। তখন যে প্রত্যাশা নিয়ে মাঠে ছিলেন, এখন 1 বছর পরে সে যখন পেছন ফিরে তাকান, তখন সে প্রত্যাশার কতটুকু বাস্তবায়িত হয়েছে বলে আপনার মনে হচ্ছে এই মুহূর্তে? বাস্তবায়নের কিছু তো নেই, বরঞ্চ আমরা আমাদের যেই হতাশবাদিতা আমাদেরকে ঘিরে ধরছিল, সেটি আরো আরো প্রকট হয়েছে। আমরা কেন শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিলাম, কেন আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছিলাম, তার বিভিন্ন কারণ আছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে গণতন্ত্রের হত্যা করা। বছরের পর বছর জাতীয় সংসদ নির্বাচন তো দূরের কথা, তৃণমূলেও যে নির্বাচনগুলো হচ্ছিল, মানুষের ক্ষোভ, মানুষের যেই যেই বিদ্বেষ,
সেগুলোর বিস্ফোরণ তো ঘটিয়েছে এই আন্দোলনে। এবং এই বিস্ফোরণটা ঘটানো সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথায় ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে। তখন আমরা যেটা অনেস্টলি স্পিকিং, যে তখন আমরা বুঝি পিছনে এত বড় ডিজাইন আছে। যদি আপনি এখনো বলেন যে আপনি কি অনুতপ্ত, আপনি আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছিলেন, না, অনুতপ্ত না। ওই সময়ের জন্য আমরা হয়তো ঠিক ছিলাম যে একটা চেঞ্জ দরকার, একটা চেঞ্জ দরকার। আমি এখনো খুব স্ট্রংলি বলবো, বোল্ডলি বলবো, আমার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না। তবে আমি হতাশাগ্রস্ত। আমাদের এখন রক্তক্ষরণটা আরো বেড়ে গেছে। যে প্রত্যাশায়, যেই লক্ষ্যে আমরা চেয়েছিলাম, এখন যে ওই যে অনেকে বলে না আগেরটাই ভালো ছিল, তাই তো মনে হয় আমার কাছে যে আগেরটাই তো ভালো ছিল। আমি এটা সাহস করে বলছি। সাধারণ মানুষ যারা বলা শুরু করেছে, এবং আপনি বলেছেন যে 1 বছর বা 15 মাস পরে এসে কি মনে হচ্ছে, 1 বছর বা 15 মাস পরে না। আমার যেহেতু সবকিছু রেকর্ডেড, আমার যে চ্যানেলটি আছে ছোটখাটো, সেখানে আপনি দেখবেন যে আগস্টে সরকার পতন ঘটলো, আগস্টের শেষ থেকে অর্থাৎ 20-25 দিন পর থেকেই আমি যেন আবার নতুন করে সচেতন হলাম যে না, এটা তো আমরা চাইনি। বিকজ আমাদের বাক স্বাধীনতা হুমকি মুখে পড়ছে, গণতন্ত্র নতুন করে হুমকি মুখে পড়ছে, নির্বাচন নিয়ে এক ধরনের জটিলতা, এক ধরনের কনস্পিরেসি তখন তখন থেকে আমি গন্ধ পাওয়া শুরু করেছি। এবং আমাদের অস্তিত্বে যে শেকড়, মুক্তিযুদ্ধের যে বিষয়টি আদর্শ নিয়ে, সেটা নিয়ে ভয়ঙ্কর ভাবে একটি গোষ্ঠী খেলায় মেতে উঠলো। সো আমার কাছে মনে হচ্ছিল যে প্রচন্ড ভাবে ভুল করিনি, প্রচন্ড ভাবে আবারও আমরা নতুন একটা সংকটে পতিত হয়েছি, এবং এই সংকট ঘনীভূত হবে। সো সেই জায়গা থেকে উত্তরণের পথ আমি ব্যক্তিগতভাবে এখনো দেখছি না। আপনি বর্তমান সময়ের কথা একটু বললেন, আমি পারিবারিক জীবন থেকে হোক, ব্যক্তি জীবন, পেশাদারিত্বের জায়গা থেকে হোক, জাতীয় কিংবা সামাজিক জায়গা থেকে হোক, অবক্ষয়গুলো আরো ভয়ঙ্কর আকারে শুরু হয়েছে। জি, আরেকটা জিনিস, এই সরকার দেখলাম আমরা প্রায় যখন তারা কথা বলে, তারা একটা কথা খুবই বলে, মুখস্থের মতো অনেকটা তোতা পাখির মতো তারা বলে যে তাদের তিনটা কমিটমেন্ট: 1 নম্বর হলো বিচার, 2 নম্বর হলো সংস্কার, 3 নম্বর হলো নির্বাচন। তো বিচারের একটা আমরা ধাপ দেখলাম। আমি যদি একদম সহজ, মানে সংক্ষিপ্ত একটা প্রশ্ন করি, যে বিচারের কমিটমেন্ট তারা করেছিল এবং সেই বিচারের যে ধাপটা আমরা দৃশ্যমান হলো গত পরশুদিন 17 তারিখে, এই বিচারের এই যে মানে আপনার রায় বলেন অথবা বিচারে এই যে মানে আপনার যে দৃশ্যমান যে অগ্রগতি, আপনি কি সন্তুষ্ট? প্রশ্ন ওঠে না? বিচার তো আমরা সবাই চাই। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ন্যূনতম বিবেকবোধ সম্পন্ন মানুষ কে বিচার চায় না? প্রথমত, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এর দায় এড়াতে পারে না, এবং এই সুযোগগুলো করে দিয়েছে আওয়ামী লীগ। এবং আজকে আমি যেসব বিষয় নিয়ে শঙ্কার কথা বললাম, এই সব কিছু সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ। যদি বলেন কেন, আমি অত পণ্ডিত ব্যক্তি নই, আমার পড়াশোনার ব্যাপ্তি অত বেশি নয় আপনার মতো। আপনি প্রচুর পড়াশোনা করেন, সারা জীবন আপনি পড়াশোনার পেছনে জীবনে একটা বড় অংশ ব্যয় করেছেন, যেটি আমার করতে হয়নি, আমি টুকটাক করি, টুকটাক করি। যখন কোন সমাজ বা রাষ্ট্রে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়, তার পরের স্টেজ হচ্ছে চরমপন্থা বা জঙ্গিবাদ। আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল, খুব স্বাভাবিকভাবেই তার পরের স্টেজ জঙ্গিবাদ বা চরমপন্থা। এবং তার বিভিন্ন ধরনের আলামত তো আমরা দেখতে পাচ্ছি নানান ভাবে। সে নারীদেরকে কটূক্তি করা থেকে শুরু করে, এবং এক শ্রেণী মৌলবাদী গোষ্ঠীর যে উত্থান, সাম্প্রদায়িকতাবাদের যে চরম একটা জয় জয়কার আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি, এটাই পরের স্টেজ। এবং এর জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল, ভোটাধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছিল, একবার দুইবার না। এবং সর্বত্র সামান্য রিপোর্টার্স ইউনিটি নির্বাচন কিংবা প্রেস ক্লাবের নির্বাচন, সেখানেও পাতানো নির্বাচন হয়, কোথায় না হয়, প্রতিটা ইনস্টিটিউশন নষ্ট করে দিয়েছিল আওয়ামী লীগ। যদিও পেটা তাকে অনেক বেশি করতে হয়েছে, খেসারত তাকে বেশি দিতে হয়েছে। শুধু তাকে কেন, সেই খেসারতটা আমাদের সবাইকে দিতে হচ্ছে। অতএব আওয়ামী লীগের, মানে শেখ হাসিনা যে বিচার, মানে আপনি জুলাই আন্দোলনের কথা বলছেন, এত এত মানুষ মারা গেল, বিচারটা তো আমরা অবশ্যই সবাই চাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এত মানুষ হত্যাকাণ্ডের পেছনে আসলে দায়ী কারা? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে। আমারও ধারণা ছিল, কেন আমি পথে নেমেছিলাম, আপনি যে বললেন, মনে করিয়ে দিলেন আমাকে যে মাঠে ছিলাম, আন্দোলন আন্দোলনটা আন্দোলনের সাথে সহমর্মিতা বা কি বলে এটাকে, সমর্থন জানাচ্ছিলাম যে সরকারের পতন দরকার। এত এত রক্ত, এত এত রক্ত আমাদের প্রতিদিন দেখতে হচ্ছিল, প্রতিটা মানুষের বিবেক নাড়া দিচ্ছিল।
সো খুব স্বাভাবিকভাবে আমরা মনে করছিলাম যে সরকারের ইন্ধনে বা সরকারি নির্দেশেই মানুষ একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। কিন্তু পরে তোমাদের টনক নড়েছে। আপনিও নিশ্চয়ই কিছুটা হলেও কনফিউজিং অবস্থা আছেন যে এই মানুষগুলোকে কি একটা গভর্নমেন্টের নির্দেশেই মারা হয়েছে, তা গভর্নমেন্টের নির্দেশে, না এর পিছনে আরো কোনো লাইন ছিল? স্নাইপার রাইফেল কোত্থেকে এলো? ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যখন এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, 4 দিনের মধ্যে তার স্বরাষ্ট্র উপদেষ্টা পদ কেন চলে গেল, কেন তাকে চেঞ্জ করা হলো? তিনি একটা প্রশ্ন রাইজ করেছিলেন, আহত পুলিশ এবং আনসার সদস্যদেরকে দেখতে গিয়ে তিনি বলেছিলেন, এখানে তো স্নাইপার রাইফেলের গুলি, এই রাইফেল তো যার তার কাছে কাছে যাওয়ার কথা নয়। এবং তার ওই মন্তব্যের পরপরই তার মানে মন্ত্রণালয় চেঞ্জ হয়ে গেল। কেন, কি কারণে? এবং জাতিসংঘ যে 1400 মানুষ মানে নিহতের কথা বলছে, সরকার নিজে বলছে 5 আগস্ট পর্যন্ত 832 জন নিহত হয়েছে, সরকার মেরেছে, মানে আওয়ামী লীগ সরকার মেরেছে। আচ্ছা ঠিক আছে, পরের যে 568 জন, সেটা কারা মারলো? যদি 568 জন অন্য কেউ, অন্য কোনো শক্তি মেরে থাকে, তাহলে তো এই 832 জনের মধ্যেও অবশ্যই সেই শক্তি কাজ করেছে। মুগ্ধর গায়ে স্নাইপার রাইফেলের গুলি কে মারলো? সিরাজগঞ্জে 18 জন পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হলো, এবং সেই হত্যাকাণ্ডের দাবিদার হতে গিয়ে, কৃতিত্বের দাবিদার হতে গিয়ে এখন যারা মঞ্চে রয়েছে, রাজনৈতিক মঞ্চে 2-3টে শক্তি, তারা তো একে অপরে কামড়াকামড়ি করছে যে আমরা মেরেছি, আমরা মেরেছি। এবং আমরা যেমন দেখেছি যুবলীগের ক্যাডারদের অস্ত্র হাতে নামতে মিরপুরে, ছাত্রলীগের ক্যাডারদের, আমি দেখেছি ছাত্রলীগের ক্যাডার, আমরা সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়ে দাঁড়িয়েছিলাম জাতীয় সংসদ ভবনের সামনে, তখন ছাত্রলীগের ছেলেপেলে আমার মেয়ের উপর চালিয়েছিল, আমার উপর হামলা চালিয়েছিল। এগুলো তো মিথ্যা নয়, এগুলো তো মিথ্যা নয়। পুলিশ গুলি করছে আবু সাইদকে, সে ছড়া গুলি হোক যাই হোক, করছে তো আমরা দেখছি। কিন্তু কথা হচ্ছে, সেই আবু সাইদের প্রসঙ্গ এলো শেখ হাসিনার বিচারের বেলায়। তিনি সুপ্রিয়ার কমান্ডার হিসেবে তার কমান্ডিং এ এগুলো হয়েছে, এই জন্য তিনি দায় এড়াতে পারেন না, তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। বড় অদ্ভুত বিষয়, যেই মানুষ হত্যা করলো সরাসরি, আমরা ওপেন দেখছি, সারা বিশ্ব দেখছে, সেই মানুষগুলোর কথা আনা হলো না? নাকি তাদের একটা আলাদা বিচার করা হবে? আমি জানি না, আইনের লোক না আমি, আইন রক্ষাকারী বাহিনীর লোকও না। এবং এবং মানে বড় অদ্ভুত লাগে বিচারগুলো আসলে কি হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, মানবাধিকার সংগঠন, আপনি জানেন হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ প্রশ্ন তুলেছে, অতি তড়িৎ গতিতে এই বিচার হয়েছে। এবং সেখানে সাক্ষীদেরকে জেরা করার সুযোগ দেওয়া হয়নি সমানভাবে, এবং আরো নানান ধরনের ত্রুটি রয়েছে। আসামির অনুপস্থিতিতে এই বিচার হয়েছে, আসামির সপক্ষে শক্ত কোনো আইনজীবী নিয়োগ করার সুযোগ দেওয়া হয়নি। এই প্রশ্নগুলো তো আমাদের না, এগুলো তো আন্তর্জাতিক সংগঠনগুলো অ্যারাইজ করছে। তো তাদের এই কথাগুলো তো আমরা একেবারে অ্যাভয়েড করতে পারি না। সবচেয়ে বড় কথা, যে ট্রাইব্যুনালের শাসনায় বিচার হলো, সেখানে কেন বিচার করতে হলো? বিচারের আর কোনো জায়গা ছিল না? তার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা যেত না? আমি তো বলছি না যে শেখ হাসিনা একেবারে নির্দোষ, নির্দোষ কতখানি দোষী অবশ্যই আমরা সেগুলো জানতে চাই, এবং তার বিচারের রায়ও চাই, যে কারো বিচার, যেই অপরাধী হোক। কিন্তু কথা হচ্ছে কি, শুরু থেকেই ওই যে আমি বলছিলাম যে 5 আগস্টের পর পরই 20-25 দিনের মধ্যে যখন জেনে গেলাম মুক্তিযুদ্ধের বিষয়গুলো নিয়ে বা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলা এক ধরনের ষড়যন্ত্র চলছে, তাহলে কি আমরা প্রশ্ন যদি করি যে এটি তারই একটা পার্ট, সেখানে যুদ্ধাপরাধের বিচার হয়েছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঝুলাতে হবে? এবং এটা তো স্পষ্ট আইনের লঙ্ঘন যে এই ট্রাইব্যুনাল গঠন হয়েছিল 71-এর যুদ্ধাপরাধের বিচারের জন্য, একেবারে স্পষ্ট বলা। সেই ট্রাইব্যুনালে কেন আরেকটা আন্দোলনের, যেই আন্দোলনকে আমি কোনো অবস্থাতেই 71 তুলনা করতে চাই না, অবশ্যই 71 অনেক মানে মর্মদাগ ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তা বলে কোন অবস্থাতেই আমি 71-এর সাথে তুলনা করতে পারি না। যাই হোক, তো সেখানেই কেন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে? এবং যেই ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজ ইসলাম, আপনি বলেন, দেখেন কি হাস্যকর একটা বিষয়। মানে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইসলাম, তিনি এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী। টবি ক্যাটম্যান, টবি ক্যাটম্যান ব্রিটিশ আইনজীবী, জামায়াতে ইসলামী কিংবা যুদ্ধাপরাধীদের আইনজীবীর পরামর্শক ছিলেন, তিনি আবার এখন ওই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের পরামর্শক। মানে হম। এইগুলো আপনি নানা রকম, আপনি একটু আগে বলছেন। জি। এগুলো নানা রকম বিতর্ক আমার মনে হয় সামনের দিনগুলিতে আরো হবে। তবে আপনি যে কথাটা বললেন যে দেখেন, এটা তো আমার আপনার কথা না, আপনি তো আপনার কথা বললেন না, আপনি তো এখানে মানে আপনার বিদেশি যে মানবাধিকার সংস্থাগুলো তাদের যে অবজারভেশনটা,
হুম সেটাই তো হুম। উল্লেখ করছেন। এখন সেই জবাব কিন্তু সরকারকে একসময় দিতে হবে, আজকে হয়তো দিবে না, কালকে হয়তো দিবে, আমি জানি না কি দিবে তারা। আমি ওনাদের অঙ্গীকারের দেয় না, দ্বিতীয় উত্তর উত্তর পয়েন্টটা, উত্তর দেয় না, সংস্কার উত্তর যদি, দেয় না। জি, উত্তর দেয় না, সরকারগুলো উত্তর দেয় না, দেয় দেন না। না দেন। তারা এটা আগের ভাবিয়ে সরকারও দেয় নাই, পাঠিয়ে দেয়। এটা আগের জি, সরকারও দেয় নাই, এই সরকারও দেয় না। তো আমি সেটাই। ওনাদের যে অঙ্গীকারের যে দ্বিতীয় পয়েন্টে নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটা লম্বা হয়ে যাবে। আমি সরাসরি হুম, তৃতীয় পয়েন্টে আসছি, সংস্কার নিয়ে আমরা আরেকদিন আলোপ করব। আমরা জি। তৃতীয় যে পয়েন্টটা, যেটা নির্বাচন, আপনি একটু সংক্ষেপে আমাকে বলবেন যে এই প্রেক্ষিতে, সামগ্রিক যে প্রেক্ষিতে আপনি দেখছেন যা ঘটছে দেশে, এই প্রেক্ষিতে আপনার কাছে সামনে নির্বাচন নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি যথেষ্ট কনফিউজিং অবস্থায় রয়েছে এখনো, নির্বাচন আদৌ হবে কিনা, কিংবা এই সরকারের কোনো নির্বাচন আদৌ হবে কিনা। এখন যা কিছু দেখছি, এই যে সংস্কার মহস্য বললেন না, এগুলো বিলিভ ইট অর নট, আমি সংস্কারের যে টানা 9-10 মাস সংস্কার ধরনের আলোচনা হয়েছে, আমি ওগুলো অ্যাভয়েড করে গেছি, জানি যে এগুলো কিচ্ছু হবে না, একটা সংস্কার হবে না। এগুলো মাত্র মানুষকে মানে টাইম পাস করা, মানুষকে একটা কিছুর মধ্যে রাখা, এগুলো একটা কিছু হবে না। সমস্যা দূরের কথা, এবং সংস্কারকে কেন্দ্র করে এই রাজনৈতিক বিরোধ শুরু হয়েছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এই যে গণভোট ইত্যাদি ইত্যাদি, এগুলো একটা শক্তির টাইম পাস করতে যাচ্ছে। এইগুলো করে বরঞ্চ তাদের মধ্য থেকেই আওয়ামী লীগ হয়তো নির্বাচন চায়, আওয়ামী লীগ হয়তো সহিংসতা করবে, হয়তো তাদের কথাবার্তায় সেই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সজীবদের জয় সেই ধরনের ইঙ্গিতই দিয়েছেন রয়টার্সকে। কিন্তু আওয়ামী লীগ যদি সহিংসতা নাও করে, তাও কি মনে হয় আপনার নির্বাচন হবে? এই যে নির্বাচনের তফসিল ঘোষণা বাকি আছে হয়তো হাতে গোনা 10-15 দিন, ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করার কথা, তার মধ্য দিয়ে গণভোট চাওয়া হয়। আর একটা হাস্যকর বিষয়, মানুষকে কিভাবে বোকা বানাতে পারে রাজনৈতিক শক্তিগুলা, মানে একের পর এক নমুনা আমরা পাচ্ছি।